নমস্কার, আমি প্রবীর আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের এই টেনেত্ব চ্যানেলে। এই টেনেত্ব চ্যানেলে আজ আমরা তুলে ধরবো এই শেষ মুহূর্তের যে প্রস্তুতি, অর্থাৎ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ 2024কে লক্ষ্য রেখে আমরা যে দীর্ঘ পথ চলা শুরু করেছিলাম, আজ আমরা এসে পৌঁছেছি 21তম পর্বে। এই 21তম পর্বে মূলত আমরা তুলে ধরছি কি না, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের গুরুত্বপূর্ণ যে রচনাধর্মী প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির সমাধান আমরা শেষ মুহূর্তে রয়েছে। আমরা এখনো পর্যন্ত 24-এর দাগের যে সমস্ত অঙ্কগুলি ছিল, 24-এর দাগ পর্যন্ত সেই অঙ্কগুলির সমাধান এই বইটি থেকে আমরা সমাধান করে দিয়েছি। আজ আমরা পরবর্তী অঙ্কগুলি অর্থাৎ 25 থেকে 30 পর্যন্ত এই 21তম পর্বে তুলে ধরব। এই রচনাধর্মী প্রশ্নগুলিতে রয়েছে মোট 5 থেকে 15 5টি প্রশ্ন থাকবে। সেই 5টি প্রশ্নের জন্য মোট 30 নাম্বার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের, তার মধ্যে 15 নাম্বার থাকবে এই রচনাধর্মী প্রশ্ন, যেখানে 5টি প্রশ্ন 5 থেকে 15 প্রত্যেকটির জন্য 3 নাম্বার করে। সংক্ষিপ্ত ধর্মী বা অতি সংক্ষিপ্ত ধর্মী যে সমস্ত প্রশ্ন তার সমাধান আমরা বিভিন্ন পর্বগুলির মধ্য দিয়ে ধাপে ধাপে তোমাদের দেখিয়েছি এবং কিরূপ প্রশ্ন হয় সেই রূপ বা ওই অনুরূপ ধাঁচের প্রশ্ন আমরা সমাধান করেছি বিভিন্ন পর্বগুলির মধ্য দিয়ে। এখন আমরা রয়েছি মূলত রচনাধর্মী বা সমস্যামূলক যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে তার সমাধান। তো এই শেষ মুহূর্তে যে প্রস্তুতি, এই ক্লাস 5 ম্যাথ সলিউশন, মূলত আমরা এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণে যে সমস্ত বিষয়গুলি রয়েছে তোমরা সকলে জানো যে পরিবেশ বিজ্ঞান থেকে রয়েছে, বাংলা থেকে, সাধারণ জ্ঞান থেকে, ইংরেজি থেকে, আর তার সাথে সাথে রয়েছে গণিত বিষয় থেকে। তো আমরা মূলত আমাদের এই টেনেত্ব চ্যানেলের মাধ্যমে শুধু গণিতের অংশটুকু সমাধান করে দিচ্ছি, যাতে করে প্রত্যেকটি ছেলে মেয়ে বা প্রত্যেক ছাত্রছাত্রী সম্পূর্ণরূপে 30 কে 30 নাম্বার গণিত থেকে পেতে পারে। সেই কারণে আমরা লক্ষ্যমাত্রা দিয়েছি যে 25টি ভিডিওর মধ্য দিয়ে তোমাদের সম্পূর্ণরূপে সেই গণিতের সমস্যার সমাধান তুলে দেব। তো আমরা মূলত যে বিষয়গুলো পেরিয়ে এসেছি, অর্থাৎ সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত ধর্মী বা বাছাই পর্বের অঙ্কগুলি, তারপরে আমরা রচনাধর্মী প্রশ্ন 2-3টে পর্ব আমরা এর আগে করে দিয়েছি। এটি আমাদের আরো একটি পর্ব, তাই এই পর্বগুলির সর্বমোট আমাদের হলো এই 21তম পর্বে। তো 21তম পর্বে আমরা যে অঙ্কগুলি তুলে ধরবো সেগুলি হলো এই 25-এর দাগের থেকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, বোর্ডে রয়েছে এখানে এই অংশটি তোমরা দেখতে পাচ্ছ যে 25 থেকে আমাদের 30 পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সমস্ত অঙ্কগুলির সমাধান, অর্থাৎ 6টি অঙ্কের সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরছি। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের এই রচনাধর্মী বা সমস্যামূলক যে প্রশ্নগুলো তার কিন্তু কোনো আর সমস্যা হবে না। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর তার সাথে সাথে আমাদের সঙ্গে যারা দীর্ঘদিন ধরে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে আমরা বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তার সাথে সাথে বন্ধু বান্ধবদের সঙ্গে এই টেনেত্ব চ্যানেল সম্পর্কে আলাপ আলোচনা করো। আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটি যাতে আরো এগিয়ে যেতে পারে তার জন্য তোমাদের কি কি অভিমত, সেই অভিমতগুলো জানা, তাহলে আমরা আমাদের আগামী পথ চলা অনেক পরিষ্কার হবে এবং আমরা নিজেদেরকে বুঝতে পারবো। কারণ হলো এই ইউটিউব চ্যানেল সম্পর্কে আমার বা আমার এই চ্যানেলের তেমন ধ্যান ধারণা নেই। কেবলমাত্র তোমাদের অর্থাৎ 5ম শ্রেণীর, 6ষ্ঠ শ্রেণীর এবং আমাদের যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছে তাদের সুবিধার্থে আমরা আমাদের এই চ্যানেলটি খুলেছি। তো তাতে করে আমরা যাতে করে আরো এগিয়ে যেতে পারি আগামী দিনে, আমরা কেশবচন্দ্র নাগের অন্যান্য বইয়ের সমাধান, অর্থাৎ গণিতের যে সমস্ত সমস্যার সমাধান তিনি করেছেন, বিভিন্ন বইগুলি তুলে ধরেছেন, 6, 7, 8, 9, 10, আমরা সমস্ত বইগুলির সমাধান তুলে ধরবো। কিন্তু কোথায় কি আমাদের ঘাটতি রয়েছে সেই সমস্ত কিছু আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন যে সমস্ত অভিভাবক রয়েছে এবং প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখবো যে তোমাদের অভিমত তোমরা জানাও এই চ্যানেলটি সম্পর্কে, এবং অবশ্যই ভিডিওগুলি লাইক, কমেন্ট এবং শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো এবং অন্যান্য বন্ধু বান্ধবদের কাছে এই চ্যানেলটি সম্পর্কে আলোচনা তুলে ধরো যে এর ভালো দিক কোথায় রয়েছে আর খারাপ দিকগুলো কি রয়েছে, ভালো খারাপ উভয়ই তোমাদের মুখ থেকে উঠে আসুক এই চ্যানেলটির সম্পর্কে, এবং সেই সম্পর্ক আমরা দৃঢ় করতে চাই যাতে করে তোমাদের ভালোটাও আমরা যেমন নেব, মন্দটাও আমরা নেব, সেই মন্দটার থেকে আমরা আমাদের উন্নতির পথ বেছে নেব। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তার সাথে সাথে যারা নতুন তাদের কাছে আমাদের বিশেষ আবেদন যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব হয় তাহলে অবশ্যই এই গুরুত্বপূর্ণ যে ভিডিও
25-এর দাগে থেকে। তো 25-এর দাগে কি রয়েছে দেখো, এই পর্বের প্রথম অঙ্ক তথা 25-এর দাগের অঙ্ক। 25-এর দাগের অঙ্কে দেখো কি হয়েছে বলেছে একটি পুকুর 200 মিটার লম্বা, 150 মিটার চওড়া। ওই পুকুরের চারদিকে 10 মিটার চওড়া একটি পাড় আছে। তাহলে ওই পাড়ের ক্ষেত্রফল কত? তো দেখো, এটা হলো একটা পুকুর, এই হলো একটা পুকুর, এটা হলো একটা আয়তাকার পুকুর। এই পুকুরের তার মানে এটা হলো 200 মিটার লম্বা, 200 মিটার লম্বা পুকুরটি। আর বলা আছে 150 মিটার চওড়া, এটা আছে 150 মিটার, 150 মিটার চওড়া। এখন আরো বলা রয়েছে কি না 10 মিটার চওড়া একটি পাড় আছে। তার মানে নিশ্চয়ই এরকম ভাবে আছে পুকুরটি, এই হলো পুকুরটির পাড়ের সীমানা। অর্থাৎ এই অংশটা পাবো আমরা কত না, এটা হলো 10 মিটার, এই অংশটা হলো 10 মিটার চওড়া, এইভাবে আছে 10 মিটার চওড়া। অর্থাৎ এই অংশটা হলো জলঘর, এটা হলো জল, মানে পুকুরটির জলের অংশ। তাহলে আমরা কিভাবে সমাধান করব? প্রথমে লিখব যে পাড় সহ পুকুরের পাড় সহ পুকুরের দৈর্ঘ্য সমান সমান 200 মিটার। এটা হলো পাড় সহ, এই 200 মিটারটা পাড় সহ। আর পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য তাহলে কত হবে? পুকুরের দৈর্ঘ্য হবে তখন এই 200 মিটার থেকে আমরা 10 মিটার চওড়া আছে আমাদের কি না পুকুরের পাড়। এখানে আমরা লিখে দিতে পারি, বলা আছে দেখো যে 10 মিটার চওড়া পাড় আছে, পাড় সমান সমান 10 মিটার চওড়া, 10 মিটার চওড়া পাড় আছে। তো তাহলে 10 মিটার যদি চওড়া হয় তাহলে কি হবে 2 গুণ 10। কেন? কারণ দুদিক থেকে এটা এই দৈর্ঘ্য, এখান থেকে এটা হলো 200, এখন এখান থেকে এটা 10, এখান থেকে এটা হলো 10, অর্থাৎ 10 10 করে মোট 20 মিটার ছাড়া যাবে। তাহলে কত হবে না 200 বিয়োগ 20 মিটার সমান সমান লিখবো আমরা 180 মিটার। তাহলে এই 180 মিটারটা হলো কি না 180 মিটারটা হলো পাড় বাদে দৈর্ঘ্য। এখন প্রস্থ বার করছি, পাড় সহ প্রস্থ, পাড় সহ প্রস্থ সমান সমান কি হবে না 150 মিটার, 150 মিটার। তাহলে পাড় বাদে প্রস্থ, পাড় বাদে পুকুরটির প্রস্থ কত হবে সমান 150 বিয়োগ, এটিরও আমরা 2 গুণ 10 মিটার করে বাদ দেব। অর্থাৎ দুদিকে বাদ যাবে, এখান থেকে এখানে এখন বর্তমানে হয়ে যাচ্ছে, ছিল এখান থেকে এটা হয়ে গেল এখান থেকে এটা, অর্থাৎ 10 মিটার করে এখানেও কমবে, অর্থাৎ 20 মিটার কমে গেল। তাহলে 150 বিয়োগ 20 মিটার সমান 130 মিটার। তাহলে কি পেলাম? তা আমরা পেলাম যে 180 মিটার হলো দৈর্ঘ্যটা অর্থাৎ লম্বায়, আর পাড় এর প্রস্থ হলো 130 মিটার। এটা হলো কি না পাড় বাদে। তাহলে আমাদের চাওয়া হচ্ছে কি, প্রশ্নে চাওয়া হচ্ছে তাহলে ওই পাড়ের ক্ষেত্রফল কত। তাহলে পাড়ের ক্ষেত্রফল এবার আমরা সরাসরি পাড়ে চলে যাব। তাহলে পাড়ের ক্ষেত্রফল, তো এই পাড়ের ক্ষেত্রফল সমান সমান কি লিখতে পারি না, এখানে এই 200 গুণ 150, অর্থাৎ এই 200 গুণ 150 হলো কি না পাড় সহ পুকুরটির ক্ষেত্রফল। তার থেকে আমরা বিয়োগ দেব কি না পাড় বাদে দৈর্ঘ্য আছে 180 আর প্রস্থ আছে 130, এই ক্ষেত্রফলটা আমরা বিয়োগ দেব। তাহলে কত হচ্ছে 15 বিয়োগ হবে 30, এখন একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে, আর 30 বসেছে। তাহলে 30,000 বর্গমিটার এই ক্ষেত্রফলটা, অর্থাৎ পাড় সহ
বিয়োগ পার বাদে যে ক্ষেত্রফলটা আছে সেটা হলো কত, এখানে আছে 8 × 104, আর হলো 10, 13 কে 13 আর 10 হবে 23। এবারে এই দুটো শূন্য বসিয়ে দেব, এত বর্গ মিটার, এখানে লিখবো বর্গ মিটার। সমান সমান আমরা কি পাচ্ছি, সমান সমান পাবো আমরা, শূন্য দুটো আছে, দুটো শূন্য বসে যাবে, 4 × 10, 6 × 10, 3 × 4, 6 × 10, 6 × 10, 2 আর 1, অর্থাৎ 6600 বর্গ মিটার। তাহলে আমরা কি পেলাম না, আমরা পেলাম আমাদের এই যে পুকুরটি, সেই পুকুরের এই পাড়ের ক্ষেত্রফল হলো, এই পাড়টির ক্ষেত্রফল আমরা পেলাম সেটি কত না 6600 বর্গ মিটার, এই পাড়ের ক্ষেত্রফল। তো এই হলো আমাদের এই পর্বের প্রথম অঙ্ক। তো দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কটি, অঙ্কটিতে কিন্তু আমাদের পাড় সহ এবং পাড় বাদে এই দুটি দৈর্ঘ্য এবং প্রস্থ কোথায় বার করে নেব, তারপর আমরা কি করব না তাদের ক্ষেত্রফলে অর্থাৎ পাড় সহ ক্ষেত্রফল থেকে পাড় বাদের যে অংশের ক্ষেত্রফল অর্থাৎ জলঘরের ক্ষেত্রফল বাদ দিলেই আমরা পেয়ে যাচ্ছি কি না এই পুকুরটির পাড়ের ক্ষেত্রফল। আর এটা তো দেওয়া আছে কি না পাড়টা কত চওড়া, তো এই চওড়াটা কিন্তু দুদিক থেকে যখন বাদ যাবে দৈর্ঘ্যের দিকে তখন কিন্তু আমরা 10 × 2 করে বাদ দেব, আবার প্রস্থের দিকেও কিন্তু আমরা 10 × 2 করে বাদ দেব। তো এই হলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্বের প্রথম অঙ্কের সমাধান। এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি নিয়ে আমাদের এই পর্বের 6টি অঙ্ক নিয়ে আমাদের এই 21তম পর্ব। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিও দেখো, যারা সামান্য 2-1 মিনিট দেখে পরেই সরে যাচ্ছ তাদের বলবো যে তোমরা আমাদের চ্যানেলে যখন রয়েছো সম্পূর্ণ ভিডিওটা দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখলে তবেই কিন্তু এই অঙ্কটা সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা এবং তোমরা আগামী দিনে অঙ্কটিকে সম্পূর্ণরূপে করতে পারবে। আর সম্পূর্ণরূপে যদি না দেখো তাহলে কিন্তু ভিডিওগুলো আমার যতটা গুরুত্ব সহকারে করে দেওয়া হচ্ছে তোমাদের কিন্তু সেটা কার্যকারিতায় আসবে না। তবে হ্যাঁ, তোমাদের এই প্রশ্নগুলো তো দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে অনুশীলন করবে এবং যখনই তোমরা কিন্তু বিপদে পড়বে তখনই কিন্তু এই অঙ্কগুলো আবার দেখে নেবে। আর তার জন্য অবশ্যই দরকার কি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত ভিডিওগুলোই আগাম পৌঁছে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো এই পর্বের দ্বিতীয় তথা 26 দাগের অঙ্কে। এবার এই পর্বের দ্বিতীয় তথা 26 দাগের অঙ্ক। তার আগে এই 26 অঙ্কটি করার আগে তোমাদের বলি যে 25 দাগের অঙ্কটি কিন্তু যদি আমরা পুকুরটাকে ধরে নিই যে পাড় আর পুকুর আলাদা ছিল, তাহলে 200 মিটার যদি হয় পুকুর অর্থাৎ জলঘরটি হয় 200 মিটার লম্বা এবং 150 মিটার চওড়া, তাহলে কিন্তু আমরা যে 2 × 10 দৈর্ঘ্যের ক্ষেত্রে বিয়োগ করছিলাম তা হয়ে যাবে যোগ, অর্থাৎ 220 হয়ে যাবে তখন দৈর্ঘ্য, আর প্রস্থ হয়ে যাবে তখন 150 যোগ অর্থাৎ 150 যোগ 20 মানে 170। তখন আমরা কি করব না পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে ওই যে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া রয়েছে তখন 200 × 150 এর ক্ষেত্রফলটা বিয়োগ করব, তাহলে পরে যেটা বেরোবে সেটাই হবে তখন সেই পাড়ের ক্ষেত্রফল। তো আমরা এখানে কিন্তু আমরা যেটা করলাম 25 দাগের অঙ্কটা, সেখানে ধরে নিলাম যে সম্পূর্ণ পুকুরটা পাড় সহ পুকুরটা ছিল 200 মিটার আর 150 মিটার চওড়া এবং সেখানে 10 মিটার চওড়া পাড় আছে, সেখান থেকে আমরা পাড়ের ক্ষেত্রফলটা বার করে দিয়েছি। তো চলো এবার দেখো 26 দাগের অঙ্ক। 26 দাগের অঙ্কে রয়েছে একটি ছাত্রাবাসে 30 জন ছাত্র ছিল, তাদের 21 দিনের খাবার মজুদ ছিল। ওই ছাত্রাবাসে আরো 5 জন নতুন ছাত্র এলো, ওই খাদ্যে ওদের মোট কতদিন চলবে, তাহলে কত দিন চলবে অর্থাৎ দিন সংখ্যা বার করতে হবে। তাহলে দিন সংখ্যাকে আমরা ডান দিকে রাখবো। এখন এখানে হলো ছাত্র সংখ্যা আর এখানে লিখবো আমরা দিন সংখ্যা। তো প্রথমে যে ছাত্র ছিল সেটা হলো 30 জন ছাত্র। 30 জন ছাত্রের জন্য কত খাবার আছে, কতদিনকার 21 দিনের খাবার মজুদ ছিল। এখন আরো 5 জন নতুন ছাত্র এলো, মানে 30 যোগ হলো আরো 5 সমান সমান হলো 35 জন। তাহলে 35 জনের ওই খাদ্য কতদিন চলবে। তো দেখো এই অঙ্কটাকে তোমরা ঐকিক নিয়মে সমাধান করতে পারো, আবার আমরা নির্ণয় দিন সংখ্যা অর্থাৎ এক্ষেত্রে সম্পর্ক স্থাপন করে আমরা ভগ্নাংশ আকারে ভাগ আকারে এর সমাধান করব। তো কি রয়েছে না যেহেতু এখানে ছাত্র সংখ্যা 30 থেকে হয়ে গেল 35, তাহলে দিন সংখ্যাটা কি হবে অর্থাৎ ছাত্র সংখ্যা যখন বেড়ে যাবে দিন সংখ্যাটা কি হবে কমে যাবে, কারণ কম দিন চলবে ওই খাবার।
তাহলে এটা বলবো আমরা কি না ব্যস্ত বা বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্ক, বিপরীত সম্পর্ক। এখন কি লিখবো না আমরা এভাবে লিখতে পারি বা উইকিং নেমেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো দেখো আমরা উইকিং নেমে লিখি, তাহলে কি লিখবো 30 জন ছাত্রের চলে 21 দিন। 30 দিন ছাত্রের চলবে 21 দিন বা চলে 21 দিন। একজন যদি ছাত্র ওই খাবারটা খায় তার চলবে কতদিন? বেশি। একজনের বেশি, তাহলে বেশি করতে হলে বেশি দিন চললে 21 গুণ আমরা 30 দিন, 21 গুণ 30 দিন। এবার এই 35 জন ছাত্রের চলে সমান সমান লিখবো আমরা 21 গুণ 30, নিচে লিখবো আমরা 35, অর্থাৎ 35 দিয়ে ভাগ করব। তাহলে কাটাকাটি করলে কি হবে? 5 দিয়ে কাটছি 5 6 30, 5 7 হবে 35। এখন 7 দিয়ে কাটছি 21 কে, 7 3 হবে 21, তাহলে 3 পেলাম আর এখানে 6 আছে সমান সমান 18। তাহলে 30 জন ছাত্রের যেখানে চলছিল 21 দিন, সেখানে 35 জন অর্থাৎ 5 জন নতুন ছাত্র আসাতে সেই খাবারই চলবে কতদিন? 18 দিন। 18 দিন। তাহলে কি বলেছে? বলেছে যে ওই খাদ্যে ওদের মোট কতদিন চলবে। তাহলে অতএব ওই খাদ্যে 18 দিন চলবে। তো এই হলো আমাদের এই পর্বের আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি অঙ্কের সমাধান। তো চলো এইভাবে আমরা সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে এগিয়ে যাই নতুন অঙ্কের সমাধান। 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্কে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে একটি পুকুর 12 জন লোক 15 দিনে কাটতে পারে। বর্ষা আসায় ওই পুকুরটি যদি 9 দিনে কেটে সারতে হয় তাহলে আর কতজন লোক লাগাতে হবে? তাহলে কতজন লোক লাগাতে হবে, অর্থাৎ লোক সংখ্যাটা আমাদের বার করতে হবে। তাই লোক সংখ্যাটা রাখবো আমরা পূর্বের অপরের মতোই ডান দিকে। তাহলে এখানে লিখবো দিন সংখ্যা, আর এখানে লিখবো আমরা লোক সংখ্যা। দিন সংখ্যা লোক সংখ্যা কি বলা আছে? 12 জন লোক 15 দিনে কাটতে হবে, তাহলে 15 দিনে কাটছে 12 জন লোক। এখন ওটাকে 9 দিনে কাটতে হবে, বর্ষা এসে যাওয়ায় 9 দিন, 15 দিনের কাজ আমরা 9 দিনে করতে হবে। তো সেক্ষেত্রে লোক সংখ্যা আমাদের মোট কত লাগবে সেটা বার করব। 12 জন লোক আছে, আমাদের অতিরিক্ত আর কতজন লোক লাগবে এটা বার করতে হবে। তো এখানেও দেখো ভালো করে লক্ষ্য করো এই অংশের সম্পর্কটা কি, অর্থাৎ দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যা। এই অবস্থায় দিন সংখ্যা কমে গেল, তাহলে লোক সংখ্যা কি হবে? বাড়াবে, অর্থাৎ বেশি লোক লাগবে। তাহলে দিন সংখ্যা যখন কমছে লোক সংখ্যা তখন বেশি লাগবে। তাই এটা সম্পর্ক হবে কি? এটা হবে বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্ক। তাহলে এদিকেও আমরা পূর্বের মতো ঠিক নিয়মে করে দিই। তো দেখো কি লিখবো, 15 জন 15 দিন, 15 দিনে কাজটি করতে 12 জন লোক লাগে। 12 জন লোক লাগে। একদিনে কাজটি করতে, একদিনে করতে হতো তাহলে আরো বেশি জন লোক লাগবে, আর তখন লিখতে আমরা 12 গুণ 15 জন লোক লাগবে। এখন 9 দিনে যদি করতে হয় আমাকে, 9 দিনে কাজটি করতে 12 গুণ 15 বাই 9 কাটাকুটি দেবো। 3 3 হবে 9 আর 3 4 হবে 12, 3 5 হলো 15, তাহলে 5 আর 4 গুণ করলে হবে 20 জন লোক লাগে। তাহলে 20 জন লোক লাগবে আমাদের। এটা 9 দিনে যদি সেই পুকুরটিকে আমাদের কাটতে হবে, কিন্তু আমাদের কাছে আগে থেকে 12 জন লোক আছে, তাহলে কি বলেছে এখানে? বলেছে তাহলে আর কতজন লোক লাগাতে হবে। অতএব 9 দিনে পুকুর কাটা সারা করতে আরো 20 বিয়োগ 12 জন সমান সমান 8 জন লোক লাগবে। তো এই হলো আমাদের এই পর্বের এই 27 দাগের অঙ্কের সমাধান। তো দেখো এক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, এখানেও কিন্তু বিপরীত সম্পর্ক হয়েছে। 9 দিনে
কাজটা করতে গেলে আমাদের বেশি লোক লাগবে, তো সেই বেশি লোকটা হলো কত না 20 জন, মোট 20 জন লোক লাগছে। এখন আমাদের কাছে 12 জন ছিল আগে থেকে, সেই কারণে আমরা 12 থেকে 20 থেকে ওই 12 জন বিয়োগ করে দিলাম, মানে আর 8 জন লোক হলেই 9 দিনের কাজটা সারা যাবে, অর্থাৎ শেষ করা যাবে। তো এই হলো আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের সমাধান। তো চলো এভাবে আমরা আগিয়ে যাই আমাদের চলার পথে, অর্থাৎ এই পর্বের চতুর্থ অঙ্কের দিকে। পর্বের চতুর্থ তথা 28 দাগের অঙ্ক কি রয়েছে এখানে? এখানে বলা রয়েছে 28 দাগের অঙ্কে একই সৈন্য দলে 2500 জন সৈন্যের 40 দিনের খাদ্য ছিল। 10 দিন পর আরো 500 জন সৈন্য এসে যোগ দিল, তাহলে বাকি খাদ্যে সমস্ত সৈন্যের কতদিন চলবে? তো কতদিন চলবে মানে দিন সংখ্যাটাকে আমাদের দাবি রাখতে হবে। তাহলে সৈন্য সংখ্যা আর এখানে হবে দিন সংখ্যা। সৈন্য সংখ্যা ছিল প্রথমে কত? 2500, অর্থাৎ 2500 জন। তাদের জন্য খাবার ছিল কত দিনের? 40 দিনের খাবার ছিল, 40 দিনের খাবার ছিল, কিন্তু 10 দিন পর মানে 10 দিন তারা খেয়ে নিল। তারা এই 2500 জন 10 দিন ধরে খেলো, তার মানে 10 বিয়োগ করলো সমান সমান 30 দিন। এখন 30 দিন তারা খাবে। যদি এই 2500 জনই থাকে সৈন্য, তাহলে তারা এখনো 30 দিন খাবে, যেহেতু 10 দিন তারা খেয়ে নিয়েছে। কিন্তু দেখা গেল আরো 500 জন সৈন্য এসে যোগ দিল 10 দিন পর, 10 দিন খাওয়ার পর আরো 500 জন যোগ দিয়েছে। তার মানে এই 2500 যোগ আরো 500 সমান সমান পাচ্ছি 3000। তার মানে 3000 জনের ওই খাবার, যেখানে 2500 জনের 30 দিনের খাবারটা ছিল, সেই খাবারটা কতদিন চলছে। তো এটিও দেখা যাচ্ছে কি এখানে ব্যস্ত বা বিপরীত সম্পর্ক, কারণ সৈন্য সংখ্যা এক্ষেত্রে বেড়ে গেল, তাহলে স্বাভাবিকভাবে দিন সংখ্যাটা কি হবে না কমে যাবে। দিন সংখ্যা এক্ষেত্রে কি হবে? কম দিন চলবে তাহলে, কারণ এটা হবে বিপরীত সম্পর্ক। তো দেখো এটাকেও আমরা ঐকিকের সমাধান করবো এভাবে যে 2500 জন সৈন্যের চলে 30 দিন, একজন সৈন্যের চলে বেশি দিন চলবে, তাহলে 30 গুণ 2500 দিন। এখন 3000 জন সৈন্যের চলে 30 গুণ 2500 বাই 3000। কাটাকুটি করবো এবার। এখানে দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম, 30 এর একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। এখন 3 এ 3 এ গেল কাটা, তাহলে কত হবে না 25 দিন। খুব সহজ কাটাকুটিটা। আরেকবার দেখে নাও, এই দুটো শূন্য কেটেছি, এখানেও দুটো শূন্য কেটেছি, 30 এর শূন্যটা ছিল, এখানেও একটা শূন্য ছিল, কেটে দিলাম। এখন 3 এ 3 এ কাটা গেল, তাহলে পড়ে গেল কি? এটা 25। তাহলে 25 দিন চলবে। অর্থাৎ যখন 3000 জন সৈন্য হয়ে গেল, 500 জন নতুন আরো অতিরিক্ত আসাতে, তখন ওই 30 দিনের খাবারটা তখন কিন্তু চলবে 25 দিন। তাহলে আমরা উত্তরটা লিখব এভাবে, তাহলে বাকি খাদ্যে সমস্ত সৈন্যের কতদিন চলবে? অতএব বাকি খাদ্যে সমস্ত সৈন্যের 25 দিন চলবে। তো এই হলো আমাদের এই পর্বের চতুর্থ আর একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান। চলো এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের পঞ্চম অঙ্কের দিকে। আর 29 দাগের প্রশ্ন কি রয়েছে? বলা রয়েছে একটি বন্যা এলাকায় আটক করা 400 জন লোকের 15 দিনের খাবার ছিল। 5 দিন পর 200 জনকে উদ্ধার করা হলো, তাহলে বাকি খাদ্যে বাকি লোকের কতদিন চলবে? তাহলে দিন সংখ্যাটা আমাদের কি করতে হবে? এক্ষেত্রে বার করতে হবে। তো দিন সংখ্যাটা আমরা কিভাবে বার করব? দেখো দিন সংখ্যা তাহলে তাকে আমরা ডান দিকে রাখবো। দিন সংখ্যাটাকে আমরা ডান দিকে রেখে উত্তরটা সমাধান করব। এখানে লোক সংখ্যা আর দিন সংখ্যা। লোক সংখ্যা দেখো বলা রয়েছে যে প্রথমে ছিল কতজন? 400 জন লোক আটক করেছিল।
সেই 400 জন লোকের 15 দিনের খাবার ছিল, তারা 15 দিন খেতে পারবে এমন খাবার তাদের ছিল। 5 দিন পর, মানে 5 দিন খাওয়া হয়ে গেছে, তার মানে 5 বিয়োগ সমান সমান হলো 10। তাহলে এই 400 জন লোকই যদি আটটা পড়ে থাকে তাহলে কিন্তু তাদের আরো 10 দিন তারা খেতে পারবে। 5 দিন খেতে পেরেছে, আরো 10 দিন খেতে পারবে। সেই অবস্থাতে 5 দিন পরে দেখা গেল 200 জনকে উদ্ধার করা হবে, অর্থাৎ তাদেরকে একটা নির্দিষ্ট জায়গাতে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ তারা সেই আটক থাকা জায়গা থেকে উদ্ধার হবে। অর্থাৎ এখন হবে 400 থেকে 200 বিয়োগ সমান সমান 200 জন। তার মানে 200 জন লোক কিন্তু এখনো আটক করে রয়েছে, 200 জন। তাহলে সেই বাকি জনেদের কত দিন চলবে, অর্থাৎ এই বাকি 200 জন যারা আটক করে রইল তাদের ওই খাবারটা কতদিন চলবে। তাহলে এক্ষেত্রে দেখো যেহেতু 400 থেকে 200 জন হয়ে গেল, লোক সংখ্যাটা কি হলো, কমে গেল, তাহলে ওই দিন সংখ্যাটা কি হবে, বেড়ে যাবে, অর্থাৎ তখন ওই দিনটা বেশি দিন চলবে। তার মানে এটা হবে বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক, বিপরীত সম্পর্ক। তাহলে এভাবে লিখব 400 জন লোকের চলবে 10 দিন, একজন লোকের চলবে সমান, বেশি দিন চলবে একজন লোকের, তাহলে 10 গুণ 400। আর 200 জন লোকের চলবে সমান 10 গুণ 400 বাই লিখবো আমরা কত আছে 200। এখন এই 200 দুটো শূন্য আর 400 দুটো শূন্য কেটে দেবো। এবার 2 5 এ 10 করলাম, তাহলে 5 4 হবে 20, মানে 20 দিন। তাহলে কি চাওয়া হয়েছে, বলেছে বাকি খাদ্যে বাকি লোকে কতদিন চলবে, অতএব বাকি খাদ্যে বাকি লোকে 20 দিন চলবে। তো এই হবে আমাদের এই পর্বের 29তম অধ্যায়ের অঙ্কটির সমাধান। তো এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের শেষ অঙ্কটিতে। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো, তাহলেই কিন্তু এরকম ধরনের একটি পড়াশোনা অবশ্যই থাকবে 5টি অঙ্কের মধ্যে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কাছে এই অঙ্কগুলো একদম জলের মতো সহজ সরল হয়ে যাবে, অর্থাৎ জল ভাগ হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো 30 দাগের অঙ্ক, শেষ অঙ্ক, অর্থাৎ 30 দাগের অঙ্ক। কি বলা রয়েছে অঙ্কটিতে, দেখো বলা রয়েছে 2টি বিড়াল 2 মিনিটে 2টি ইঁদুর খায়, তাহলে 12টি বিড়াল 12 মিনিটে কয়টি ইঁদুর খাবে। কেসিন আগের অঙ্ক একটা। তো কেশব চন্দ্র আগের এরকম ধরনের অঙ্ক কিন্তু আমাদের এই দিনের তো চ্যানেলে আমরা পঞ্চম শ্রেণী থেকেই কিন্তু শুরু করে দিয়েছি। কেশব চন্দ্র আগের যে সমস্ত অঙ্কগুলো আছে তোমরা প্লেলিস্ট চেক করলে কিন্তু পেয়ে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সেই সঙ্গে প্লেলিস্ট চেক করে তোমরা কেশব চন্দ্র আগের যে সমস্ত অঙ্কগুলো আমরা পঞ্চম শ্রেণীর ক্লাসে তুলে ধরেছি সেই অঙ্কগুলো কিন্তু দেখে যাবে। তো দেখো এই অঙ্কটির সমাধান। তাহলে বলা রয়েছে 2টি বিড়াল 2 মিনিটে 2টি ইঁদুর খায়, তাহলে 12টি বিড়াল 12 মিনিটে কয়টি ইঁদুর খাবে, অর্থাৎ ইঁদুর সংখ্যাটাকে আমরা ডান দিকে রাখবো। তাহলে বিড়াল সংখ্যা সময় মিনিটে আছে, আর কি আছে না ইঁদুর সংখ্যা। তো দেখো বলেছে 2 মিনিটে 2টি বিড়াল 2 মিনিটে 2টি ইঁদুর খায়, তাহলে 12টি বিড়াল 12 মিনিটে কয়টি ইঁদুর খাবে। এখন যদি আমরা এই সময়কে স্থির রাখি তাহলে এই বিড়ালের সঙ্গে ইঁদুরের সম্পর্ক কি হবে, বিড়াল যদি বাড়ে ইঁদুর সংখ্যাও কিন্তু বেশি খাবে, অর্থাৎ বেশি ইঁদুরকেও খেয়ে ফেলবে। তাহলে এটা কি হবে না সরল সম্পর্ক, এটা হবে সরল সম্পর্ক। আবার এখানে দেখো সময়টা যদি বাড়ে, বেশি সময় পেলে বিড়াল বেশি ইঁদুর খাবে, এটাও হবে সরল, অর্থাৎ দুটোই আছে সরল সম্পর্কে। তো এখন আমরা ঐকিক নিয়মে সমাধান করব, কিভাবে লিখবো, এভাবে 2
দুটি বিড়াল 2 মিনিটে দুটি ইঁদুর খায়। দুটি ইঁদুর খায়। একটি বিড়াল 1 মিনিটে কম খাবে। একটি বিড়াল আছে, আবার 1 মিনিট সময়টাও বললো, বিড়ালটাও বললো, তাহলে কি হবে 2 বা এই দেখো নিচে 2 গুণ 2 টি ইঁদুর খায়। এখন আমরা এক লাইনে বলছি, এটা 12টি বিড়াল 12 মিনিট, তাহলে এখানে দেখো 12টি বিড়াল 12 মিনিটে জায়গা হবে, তাহলে আমরা এক লাইনে লিখে দিচ্ছি 12টি বিড়াল 12 মিনিটে খাবে কত না 2 গুণ 12 গুণ 12, নিচে 2 গুণ 2 আছে, 2 গুণ 2 টি ইঁদুর খাবে। অর্থাৎ কাটাকুটি করবো, 2 দিয়ে কেটে গেল, 2 6 হবে 12, মানে 6 12 72 সমান সমান 72টি। তাহলে উত্তরে আমরা লিখব কি যে 12টি বিড়াল 12 মিনিটে কটি ইঁদুর খাবে। অতএব 12 মিনিটে 12টি বিড়াল 72টি ইঁদুর খাবে। তো তোমরা এখানে প্রথমে 12টি বিড়াল 1 মিনিটে কটি ইঁদুর খাবে সেটা বার করতে পারো। তারপরে আবার লিখবে যে 12টি বিড়াল 12 মিনিটে কটি ইঁদুর খায় সেটা বার করবে, এভাবেও কিন্তু বার করতে পারো। আবার এখানে আমরা লিখেছি যে দুটি বিড়াল 2 মিনিটে দুটি ইঁদুর খায়, তাহলে একটি বিড়াল 2 মিনিটে কটি ইঁদুর খাবে এবং একটি বিড়াল 1 মিনিটে কটি খাবে। অর্থাৎ এইভাবে তোমরা কিন্তু আরো দুটো লাইন লিখতে পারো। আমরা এখানে 3টে লাইনে কিন্তু আমরা সমাধান করেছি, ওই নিয়মটাকে শেষ করেছি। তোমরা সেক্ষেত্রে 5টা লাইন এক্ষেত্রে জানতে পারো। তো এই হলো আমাদের এই পর্বের আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শেষ অঙ্ক। তো এইভাবে এইরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আমাদের পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে কি করতে হবে না সাবস্ক্রাইব করতে হবে। আর তার সাথে সাথে অবশ্যই প্রত্যেকটি ভিডিও যাতে করে পঞ্চম শ্রেণীর এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের পরীক্ষায় তোমরা ভালোভাবে উত্তীর্ণ হতে পারো, 30-এ 30 পেতে পারো। সেই জন্য কেশবচন্দ্র নাগের যে নবগণিত বইটির সমাধান আমরা আমাদের চ্যানেলের বিভিন্ন প্রশ্নমালা ধরে ধরে সমাধান করেছি। তোমরা তার প্রত্যেকটি ভিডিও কিন্তু পেয়ে যাবে, প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমার সকল স্নেহের ছাত্রছাত্রী, প্রিয় অভিভাবক অভিভাবিকা এবং সেই সঙ্গে সচেতন অভিভাবকদেরও আমার আবারও করজোড়ে আবেদন যে অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আপনাদের মতামত লিখে পাঠান। এবং সেই সঙ্গে যারা নতুন আমাদের চ্যানেলটিকে দেখছেন সকলকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং যে সমস্ত ছেলেমেয়েরা আপনাদের বাড়ির ছেলেমেয়েরা এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের পরীক্ষায় বসতে চলেছে, তাদেরকে মোবাইল ফোনটি দিয়ে তাদের এই ভিডিওগুলো দেখতে এবং অঙ্কগুলোকে বুঝতে সাহায্য সহযোগিতা হাত রাখবে। তো আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করছি।